মুসলিমদের দেখেন হুমায়ুন কবিরের কথা বাদ দেন, হ্যাঁ, চর্চাই করবে না, আমি ওর বিষয়ে কথাই বলতে চাই না। হ্যাঁ, এখন পর্যন্ত একটা ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে জানি বেলডাঙ্গায়। হ্যাঁ, যে বাবরি মসজিদের কথা দিয়ে শুরু, সে বাবরি মসজিদ যোজন দূরে কোথায় আছে তাকে আপনি খুঁজে পাবেন না। আপনি দেখবেন একটা পাঁচিল দেখিয়ে রোজ বাবরি মসজিদের স্টোরি ছাপা হয়। বাবরি মসজিদটা কোথায়? ওর ভেতরে সিনেমা হল হবে, না সুপার মল হবে, না গোডাউন হবে, পার্টি অফিস হবে, কি হবে কে জানে? জানেন কি? তাহলে এটা একটা থিম স্বপ্ন, সেই দেখিয়ে উনি মুসলিম জোট তৈরি করলেন। একটাও দলকে উনি সঙ্গে নেননি। আসাদুদ্দিন ওয়াইসি ধরুন ওনার জোট ছেড়ে চলে গেছেন, কিন্তু এসডিপিআই, ডাব্লিউপিআই, মুসলিম লীগ, ন্যাশনাল লীগ, যতগুলো দলের সঙ্গে এবং অনেক কিছু এসসি এসটি দলকে আমি ডাক দিয়ে এক জায়গায় করেছিলাম এবং উনি বলেছিলেন সবাইকে নেবো। এসসি এসটিদের সঙ্গে তো কথাই বলেনি, বাকি ডাব্লিউপিআই, এসডিপিআই কাউকে একটা সিট ছাড়লো না। যতগুলো কথা বলেছিল সবগুলোই তো মিথ্যা প্রমাণ হয়ে গেল। আমার ওর সঙ্গে যুক্ত হওয়ার একটাই কারণ ছিল যে মুসলিম জোট করার ক্ষেত্রে নৌসাদ পারছে না, কারণ বামফ্রন্টের রেস্ট্রিকশন আছে, তুমি এসডিপিআইকে নিতে পারবে না কারণ ওটা পপুলার ফ্রন্ট ব্যান্ড আছে তার উইং, তুমি ডাব্লিউপিআইকে নিতে পারবে না কারণ ওটা জামাতের পার্টি। নৌসাদের হয়তো মনে কি ছিল আল্লাহ ভালো জানে, কিন্তু বামফ্রন্টের প্রচুর চাপ ছিল এই মুসলিম দলগুলোকে নেওয়া যাবে না। সেই জায়গায় হুমায়ুন কবির বললো আমি সবাইকে নেবো, আমার দরজা খোলা। এবং উনি বসলেন, কয়েক দফা ওনার দলের প্রতিনিধিও ছিল শোয়েব কবির, আলোচনা হলো, কিন্তু তারপরে ছলে বলে কৌশলে সবাইকে তাড়িয়ে দিল। এবং আজকের দিনে যে ভয়ঙ্কর কথাবার্তা বলছে, আমরা ওনার সঙ্গে যুক্ত হয়েছিলাম কেন? উনি মুসলমানদের মসিয়া হয়েছিলেন, মুসলমানদের অধিকার। তো এখন তো উনি যা বলছেন আইন বিরোধী কথাবার্তা। শেষ হয়ে গিয়েছে, বেশ কিছু মানুষ বলছে যে এইবারে বাম, কংগ্রেস, আইএসএফ এই দিকে মানুষ যারা বিজেপি বিরোধী তারা সেই দিকে যাবে। আপনি এর সঙ্গে একমত? না, আমি আইএসএফের কথাটা আলাদা রাখবো। আইএসএফ একদম নতুন দল। আইএসএফ প্রচুর লড়াই করেছে, চেষ্টা করেছে, যদিও তারা একটা থেকে দুটো হয়নি, কিন্তু তার জন্যও আমি মানুষকেই দায়ী করব। মানুষ সেই পচা খালে বারবার ডুব মারছে। পুরো পশ্চিমবাংলায় আইএসএফ ছিল না, মাত্র 30টা সিট ছিল। অ্যাটলিস্ট 10টা সিট আইএসএফকে জেতানোই যেত, কিছুই ক্ষতি হতো না। বরঞ্চ কিছু মানুষ পুরনো ভক্তিতে কংগ্রেসকে দিচ্ছে, কিছু মানুষ বামকে দিচ্ছে। আবার আবার বাম কি কিছু কিছু জায়গায় আইএসএফও দাঁড়িয়েছে, বামও দাঁড়িয়েছে। এটা আবার কেমন জোট? মানে যে বাম শূন্য হয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি নৌসাদের হাত না ধরলে বামফ্রন্টের ওই লাল ঝান্ডা নিয়ে কোনো রাস্তায় বেরোনোর সাহস ছিল না, ঘরের ভেতরে ভয়ে কুকুরে লুকিয়েছিল। নৌসাদের হাত ধরে, আইএসএফের হাত ধরে এরা রাস্তায় নেমেছে, এবং রাস্তায় নামার পর এইবারে দেখলেন 6 মাস নৌসাদকে হেকেল্ড করে করে অনেক বার্গেন করে এই 6 মাস আগে সুস্থভাবে এটা জোট করা যেত। 30টা সিট দিল, বা তার মধ্যে কিছু সিটে নিজে দাঁড়ালো। অতএব এই বামফ্রন্টের চরিত্র আমার খুব জানা আছে। নৌসাদ যদি বামফ্রন্টের সঙ্গে জোট না করে সহযোগী আরও যারা মূলনিবাসী পার্টি আছে তাদের সঙ্গে জোট করতো, তাহলে এর থেকে ভালো রেজাল্ট করতো। এই বামফ্রন্ট কখনো চাইবে না যে আইএসএফ বা নৌসাদ সিদ্দিকিরা মাথা তুলে দাঁড়াক। তো আমি এই 3টে সম্ভাবনার মধ্যে আইএসএফকে আলাদা রাখছি। আইএসএফ নতুন দল, আপনি আইএসএফ করতেই পারেন, কারণ এই মুহূর্তে মুসলমানদের নেতৃত্বে প্রমিনেন্টলি একটাই দল আছে যেটা লড়াই দিয়েছে, রেজাল্ট দিয়েছে, এবং বেশ কিছু সিটে ভালো ভোট পেয়েছে। সেই ভোটগুলোকে যদি আরও বাড়ানো যেত তাহলে কিন্তু ওখানে আসতো। কারণ আমি তো নওশাদকে কংগ্রেসের থেকে উপরে রাখবো, বামফ্রন্টের থেকে উপরে রাখবো। আমি কংগ্রেসের কালো ইতিহাস জানি, আমি বামফ্রন্টের কালো ইতিহাস জানি। যখন এরা, আপনাকে মানুষকে বিচার করতে হবে, যখন সে ক্ষমতায় ছিল কি করেছে। নৌসাদ কোনোদিন ক্ষমতায় ছিল না। বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল মুসলমানদের হাতে বম পিস্তল দিয়ে খুন খারাপা করতেই লাগিয়ে রেখেছিল, এবং বামফ্রন্টের যাদেরকে এমএলএ করতো বা এমপি করতো দাঁড় করতো তারা যেন পুরো নাস্তিক হয়, ইসলাম বিরোধী হয়, তারা সালাম পর্যন্ত করতো না। এই ক্যারেক্টার তারা, এটা তাদের এজেন্ডা। এখন যতই মোহাম্মদ সেলিমকে ডাকুক, যখন তারা শাসন ক্ষমতায় ছিল মোহাম্মদ সেলিম কোথায় ছিল? যখন ও মাইনরিটি ফিনান্স ডেভেলপমেন্ট কর্পোরেশনেরও দায়িত্বে ছিল, যখন মুসলমানদের জন্য কিছু কাজ করছিল, ওকে মুসলমানদের থেকে দূরে সরানোর জন্য এমপি করে দিল্লি পাঠিয়ে দিল, কারণ ওকে পশ্চিমবাংলার রাজনীতি থেকে দূরে সরানোর জন্য। আর দেখবেন প্র্যাকটিক্যাল কথা বলছি, যদি বামফ্রন্ট, কংগ্রেস বা তৃণমূল যখন ক্ষমতায় থাকে তখন কি করে মুসলমানদের শিক্ষিত বুদ্ধিজীবী ভদ্রলোকদের রাজনীতিতে তারা তুলে আনে না, তখন তারা ক্রিমিনালদের তুলে আনে এলাকায় লুটপাট চালানোর জন্য। তারা তোলাবাজি করবে, গুন্ডাগার্দি করবে, ভোট ক্যাপচারিং করবে, এবং মুসলমানদের বিপদে একটাও কথা বলবে না। আরে জুম্মা 8 দিন তো বিজেপি এসছে,
পশ্চিমবাংলায় আমাদের ধ্বংস করেছে কারা? এই কংগ্রেস ধ্বংস করেছে। আজকে যে আমরা চাকরিতে শূন্য, ইতিহাস জানেন, ব্রিটিশ পিরিয়ডে 34% আমরা চাকরিতে ছিলাম, সেটা কংগ্রেস এনে 12% দাঁড় করালো, বামফ্রন্ট এনে 2% দাঁড় করালো, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো 1%-এর নিচে নিয়ে এসছে। তাহলে আমাদের ধ্বংস করেছে এই দলগুলো। শিক্ষা খাতে আমাদের পিছিয়ে দিয়েছে, চাকরিতে আমরা নেই, জমিতে নেই, ব্যবসায়, সব কিছুতেই আমরা শুধু অপরাধমূলক কাজে ব্যবহার করেছে পার্টিগুলো। আপনি বলুন এই পার্টিগুলো আমাদের কী দিয়েছে? মুর্শিদাবাদ একটা ইউনিভার্সিটি পায়নি। অনেক সংখ্যালঘু অধ্যুষিত এলাকা বা মুসলিম বেল্টে আপনি প্রাইমারি স্কুল পর্যন্ত ঠিকঠাক পাবেন না, সেখানে শিক্ষক পাবেন না। মাদ্রাসাগুলোতে মুসলিম শিক্ষিত ছেলেরাও চাকরি পায় না। তাহলে এইটা ইতিহাস। আমরা তো এদের দেখতে পারি মুসলমানদের ধ্বংস করেছে এই সিপিএম, কংগ্রেস, তৃণমূল। তাহলে এদের যদি আমরা ক্ষমতায় আনি, মুসলিম এলাকায় গুন্ডাগার্দি বাড়বে। এরা মুসলিম এলাকায় গুন্ডাদের পাওয়ারফুল করে। আমরা ভয়ে আতঙ্কে থাকি, আমাদের উপর তোলাবাজির ভয়, ব্যবসায়ীর ভয়, সাধারণ মানুষের ভয়, গরিব মানুষের ভয়, এবং মার ধর লুট লেগেই থাকে। আজকের দিনে দেখুন আমরা শান্তিতে আছি। হয়তো নওশাদ সিদ্দিকী ভালো দিন ব্যাখ্যা করেনি, কিন্তু আমি আপনাকে ভালো দিন ব্যাখ্যা করে দিচ্ছি। বিজেপি আসার পর অনেকগুলো সংকট, যেটা ওদের রাষ্ট্রীয় স্তরের এজেন্ডা আছে, লাগু করবে, কিন্তু আমরা সাধারণ মানুষ রিলিফ পেয়েছি। আমার মুসলিম এলাকায় যে ক্রিমিনালগুলো মাথায় উঠে নাচছিল, তারা সব গর্তে লুকিয়ে পড়েছে। বিজেপি কোনো মুসলিমকে টিকিট দেবে না, অতএব মুসলিম সমাজ থেকে বিজেপির কেউ জিতবে না। বিজেপি সরকারে থাকা মানে আমাদের মুসলিম এমএলএগুলো হয় বিজেপিতে গিয়ে লুকাবে, আর নয় গিয়ে তৃণমূলে, নয় কংগ্রেসে কোথাও থাকবে। কিন্তু যেহেতু তারা শাসনভার। संसद की बात आप कह रहे हैं, वो संसद की वो अपना इलाका है जहां हिंदुस्तान में सबसे ज्यादा वोट में वो जीतते हैं। वो एक मतलब बेमिसाल नजीर भी हिंदुस्तान के आम लोगों के सामने पेश करते हैं कि बंगाल में इससे ज्यादा वोटों में कहीं कोई नहीं जीत पाए। ताजुब की बात यह है, जहां संसद 6 से 7 लाख वोट में जीतते हैं, सारे एमएलए जिस पार्टी के है, जहां म्यूनिसिपैलिटी से लेकर नगर पालिका से लेकर सारे पंचायत, ये पिछले सत्तारूढ़ पार्टी मतलब टीएमसी की अभी भी है राज हुआ। अपने नेता को बचाने के लिए एक भी टीएमसी पार्टी के कार्यकर्ता को हम लोग पहुंचने नहीं देखा। बात खासकर यह है कि जब पुलिस वालों को पहले ही सूचित करते हुए कोई सांसद कहीं जाते हैं तो उनकी सुरक्षा देने की, सुरक्षा के इंतजाम करना शासन की फर्ज बनते हैं। लेकिन यहाँ हम लोग एक अजीब सा नजारा देखा, जहां कोई पुलिस बल नहीं है, सत्तारूढ़ पार्टी की कोई कार्यकर्ता भी नहीं है, बेचारा अकेले सांसद किसी जख्मी हुई परिवार के साथ मिलने के लिए जा रहे हैं और उनपे अंडा बरसाए जा रहे हैं। मैं तो ये मांग करूंगा कि दशकों से देखते आए हैं बंगाल की ये राजनीतिक हिंसा, ये बंद होना चाहिए। लोकतंत्र में हर पार्टी की राजनीति करने के अधिकार है, लेकिन बंगाल इससे मुक्त नहीं हो पा रहे हैं, हिंसा से मुक्त नहीं हो पा रहे हैं बंगाल, और खासकर राजनीतिक और चुनावी हिंसा से बंगाल नहीं मुक्त होने पा रहे हैं। ये सारे बंगाल के लिए ये शर्मिंदगी की बात है। सारे बंगाल को इससे लिए लज्जित होना पड़ता है। बाहर वाले लोग हमें पूछते हैं, बाहर सूबे के लोग पूछते हैं, क्यों बंगाल में हर चीज में तनाव, हर चीज में हिंसा, हर चीज में मारपीट हो रहे हैं। हम लोग जवाब देने की स्थिति में नहीं रहते। तो इसलिए हम चाहूंगा कि कोई भी राज आए, लेकिन आम और चैन की वातावरण बने। लेकिन हम यहाँ क्या देख रहे हैं, जमाना बदलते हैं, जमाना बदलते हुए सूरत बदल जाते हैं, पार्टी की नाम बदल जाते हैं, लेकिन हिंसा नहीं बदलते, नए नए स्वरूप लेते हुए हिंसा बरकरार रहते हैं। ये हमारे लिए शर्मिंदगी की बात है। किसी संसद पे, किसी एमएलए पे,
किसी कार्यकर्ता पे, चाहे जो भी पार्टी के हो, इस पे हमला नहीं होना चाहिए। इनकी कार्य में कोई बाधा नहीं डालना चाहिए। बंगाल में पिछले टीएमसी के जमाने में बहुत सारे अत्याचार की सामना किए हैं लोग, हिंसा की सामना किए हैं। इससे बंगाल को बचाना जरूरी है, बंगाल को इससे मुक्त करना जरूरी है। चाहे जो भी पार्टी आए, टीएमसी जो करते थे वो अगर बीजेपी करते रहे तो परिवर्तन के मतलब क्या बचते। तो इसलिए इसका मैं निंदा करता हूँ, इसका विरोध करता हूँ, और साथ साथ किसी पे ये तरीके की हमला ना हो, ये हम निश्चित करने के लिए सूबे की सरकार को गुहार लगाते हैं। बड़ा अन्याय हो रहे हैं, मैं पहले ही इसके विरोध कर चुके हैं कि परिवर्तन के मतलब ये नहीं कि रोटी रोजी कमाने वाले